আসসালামু আলাইকুম। ভোর রাত থেকে বৃষ্টি, বৃষ্টির ঝমঝম বল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন। কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। এটা মানে হচ্ছে, আগে ধরা হইতো যে শনিতে যদি বৃষ্টি শুরু হয় তাহলে থাকবে 7 দিন, আর যদি মঙ্গলবারে বৃষ্টি শুরু হয় থাকবে 3 দিন। আর এই 2 দিন বাদে অন্য কোনো দিন যদি বৃষ্টি শুরু হয় সেই দিনই বৃষ্টি চলে যায়, এরকম একটা কথা। এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। স্পেসিফিক ক্লাসিফিকেশন আছে। যেমন, মঙ্গলে ভোর রাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু। তো আমরা আগে কি দেখলাম যে মঙ্গলবারে শুরু হইলে থাকে 3 দিন। তো মঙ্গলে ভোর রাতে যদি শুরু হয় তাহলে 3 দিন থাকবে মেঘ। তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল। আর যদি শনি আর মঙ্গল বাদে অন্য কোনো দিন হয় তাহলে কি সেই দিনই চলে যায়। তার মানে বুধের সকালে যদি জল নামে সেই দিনই চলে যায়, বিকালেই চলে যায়। বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো পেট কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। আচ্ছা, যার কথা বলা হচ্ছে সে হচ্ছে উক্ত গল্পের মেইন ক্যারেক্টার, নুরুল হুদা। তো আহ, ওনার কথা বলা হচ্ছে যে, আচ্ছা যাই হোক, এখন তার প্ল্যানিং হচ্ছে আজকে শুধু ঘুমিয়ে পড়া এই বৃষ্টির দিনে। আচ্ছা, অন্তত 3 দিন ফুটফাট বন্ধ। ফুটফাট বলতে হচ্ছে গোলাগুলি, বোমা হামলা, এটা সেটা। এই মুক্তিযুদ্ধের সময়ের কথা বলা হচ্ছে যে 3 দিন বৃষ্টির জন্য বন্ধ থাকবে। বাদলায় বন্দুক বারুদকে একটু জিরিয়ে নেবে না? এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। তো বলতেছে, বৃষ্টি যেহেতু হয়েছে তো বন্দুক টন্দুক সব কিছু একটু জিরায় নিক, আমি এই কটা দিন একটু নিশ্চিন্তে আরাম আরাম করি। আচ্ছা, এরপরে বলতেছে, তার হলো কই, ম্যান প্রপোজেস। আচ্ছা, তো এখন হচ্ছে বলতেছে যে সেটা আর হইল না, ম্যান প্রপোজেস। আচ্ছা, আমরা তো মানুষ, আমাদের ইচ্ছা মতো আমরা অনেক কিছুই মানে ভাবতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হবে কি না তার কার উপর ডিপেন্ড করতেছে? অবশ্যই তা সৃষ্টিকর্তার উপর ডিপেন্ড করতেছে। তো এই প্রবাদটার মানে হচ্ছে যে ম্যান প্রপোজেস, মানুষ হচ্ছে ভাবে, মানুষ হচ্ছে চিন্তা করে, কিন্তু সৃষ্টিকর্তাই নির্ধারণ করে যে সেটা হবে কিনা। এমন চমৎকার বাদলার সকালের দরজায় প্রবল কড়া নাড়া, শেষ হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফালাফালা করে ফেললো, সব ভেস্তে দিল। মিলিটারি মিলিটারি আজ তার ঘরে। তো সে জাস্ট ঘুমাইতে যাবে, তখন তার দরজায় কে যেন কড়া নাড়তেছে। তো এখন নুরুল হুদা মনে মনে ভাবতেছে, আল্লাহ, মিলিটারি নাকি? সে তো পুরা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ গো। আচ্ছা, তো আমরা কি জানি যে বিপদের সময়, যখন মনে হয় যে বিপদের সময় আসে, তখন আমরা কি করি? দোয়া পড়ি না? তো আল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরোলে 5 কালেমা সবসময় রেডি রাখে চোটের উপর। তো 1971 সালের দিকে আমরা যতটুকু জানতে পারি যে মিলিটারিরা জিজ্ঞাসা করতো যে হিন্দু নাকি মুসলিম। তো যদি বলতো মুসলিম, তো বলতো যে 5 কালেমা বলো, বললে ছেড়ে দিত। এরকম কিছু কথা কথিত আছে। তো আর কি এটাই বলতেছে যে মিলিটারি ভয়ে সে আর কি 5টা কালেমা সব সময় রেডি রাখে, দেন অনেক সূরা মুখস্থ করেছে। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে তবু একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। আচ্ছা, দরজা খুলতে যাচ্ছে, এখন দোয়া ঠিকই মনে আছে কিন্তু টুপিটা সে দিতে ভুলে গেছে। আচ্ছা, এখন কি করতেছে? দুটো ছিটকিনি, একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই। আচ্ছা, কি কি? দুইটা ছিটকিনি খুলছে প্রথমে, দেন একটা খিল আর একটা কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতে বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন। আচ্ছা, নুরুল হুদা হচ্ছে একজন লেকচারার একটা কলেজের। তো সেখানকার প্রিন্সিপালের পিয়ন আসে। অ্যাকচুয়ালি মিলিটারি আসে না, পিয়ন আসে। এখন নুরুল হুদা মনে মনে বলতেছে, আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে, কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে। তো বলতেছে যে অ্যাটলিস্ট মিলিটারি না। খুশি হইলাম, অনেক খুশি হইলাম। তো তারপর কি বলতেছে এখন? প্রিন্সিপালের পিয়ন বলতেছে, স্যার নে সালাম দিয়া, বলেই ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দায়িত্ব লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কিয়া আভি জানা হোগা। বললো কি? প্রথমে বললো স্যার নে সালাম দিয়া, মানে স্যার হচ্ছে প্রিন্সিপাল, স্যার হচ্ছে তাকে সালাম দিয়েছে। তারপর বললো কি, তলব কিয়া আভি জানা হোগা, ডেকেছেন, এখনই যেতে হবে। এখন নুরুল হুদা বলতেছে, কি ব্যাপার? এখন প্রিন্সিপাল পিয়ন বলতেছে, বেশি কথা বলার সময় নাই, কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। মানে পিওর এখন একটু জোর গলা বলতেছে, এত কথা বলা আমার সময় নাই, গতকালকে কলেজের দেয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে। এখন এখন নুরুল হুদা বলতেছে, মানে? এখন আবার পিয়ন বলতেছে, মিসক্রিয়াল লোক
ইলেকট্রিক ট্রান্সফরমার তোড় দিয়া। তো মিসক্রিয়ান্ট বলতে কি, তো তখনকার মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে ব্যঙ্গার্থ করতে বা তাদেরকে খারাপ বানাইতে আর কি, তাদের জন্য মিসক্রিয়ান্ট, দুষ্কৃতকারী, এই ওয়ার্ডটা ইউজ হইতো। ঠিক আছে, তো মিসক্রিয়ান্ট বলতে হচ্ছে এখানে মুক্তিযোদ্ধাকে বুঝাইছে। ইলেকট্রিক ট্রান্সফরমার তোড় দিয়া মানে ইলেকট্রিক ট্রান্সফরমার ভেঙে দিয়েছে। অর ওয়াপাস জানিকা টাইম, আর ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেবকা কোঠিমে গ্রেনেড ফেকা, গেট তোড় দিয়া। যা ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারের বাসায় হচ্ছে কি করছে, গ্রেনেড ছুঁড়ে মারছে, গেট তোড় দিয়া, গেট ভেঙে দিছে। এখন নুরুল হুদা বলতেছে ভয়াবহ কাণ্ড, ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনে দেয়াল ঘেঁষে, দেয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প, কলেজের জিমনেশিয়ামে এখন মিলিটারি ক্যাম্প। তাইলে বর্তমানে কোথায় মিলিটারি ক্যাম্প করছে ওদের কলেজের জিমনেশিয়ামে। প্রিন্সিপালের বাড়ি গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। সামনের দেয়ালে বোমা মেরে এতটা পট ক্রস করে গেল কি করে, সে জানতে চায় ক্যাসে। আচ্ছা, তো এখন নুরুল হুদা নিজে নিজে ভাবতেছে, আল্লাহ, এটা অনেক ক্লোজ ছিল, মিলিটারি ক্যাম্পের অনেক ক্লোজ ছিল। ঠিক আছে, তো সে এখন বলে যে ক্যাসে, কীভাবে? প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? ও আফি কসকতা, মানে হচ্ছে এটা আপনিই বলতে পারেন। এখন নুরুল মনে মনে ভাবতেছে মানে সেই বা বলবে কি করে, পিয়ন কি তাকে মিসক্যান্ডের লোক ভাবে নাকি? আর সে বলতেছে যে আমি কি মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর লোক নাকি, আমি কেমনে জানবো? তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানি মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া বৈঠিয়ে চাটা খাইয়ে। এখন নুরুল হুদা বলতেছে কি, ইসাক মিয়া, ওই পিয়নের নাম হচ্ছে ইসাক মিয়া, ওকে বলতেছে বসো, চাটা খাও, আমার এই 5-7 মিনিট লাগবে, আমার 5-7 মিনিট লাগবে। ইসাক বললো কি, নেহি নাস্তার আমাদের ফিরিয়ে দিয়ে। ইসাক বলে আব্দুল সাত্তার মৃধাকা का घर जाना होगा, বলতেছে কি আব্দুল সাত্তার মৃধার ঘরে যেতে হবে, ওর বাসায় যেতে হবে, ও একজন লেকচারার। आप अभी आइए, एक कर्नल साहब पहुंच गया, सब प्रोफेसर को इत्तला दिया, फौरन आइए। বলে যে আপনি এখনই আসুন, একটা কর্নেল সাহেব পৌঁছে গিয়েছে, সব প্রফেসরকে ডেকেছে, তাড়াতাড়ি আসুন। কর্নেলের নেতৃত্বে মিলিটারি হাতে কলেজ এবং তাকে ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায়। রাস্তার ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের দিকে। ইসাক নিজেই এখন মিলিটারি কর্নেল বললেও চলে, তবে ভোরবেলা কলেজের ভেতরে কর্নেল খোদ চলে আসায় সে হয়তো ডেমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে, আরও নিচে নামতে পারে। কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজে সবাই তটস্থ। তো যখন থেকে মিলিটারিরা অ্যাটাক করছে তখন থেকে ইসাক একটা পাওয়ারে চলে আসছে। সে হালকা মাত্র উর্দু জানতো, তো উর্দু জানার ফলে দেখা গেছে যে তার ইম্পর্টেন্স খুবই বেশি মিলিটারিদের কাছে। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। তো কখন থেকে সে বাংলা বলা ছেড়েছে ইসাক মিয়া? এপ্রিলের শুরু থেকে। কোন কালে দাদা না পরদাদার ভাইরা মামুনা কে যেন দিল্লিওয়ালা কোন খাস সাহেবের খাস খানসামা ছিল, সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে। যেতেই হবে, অসময় বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানি টানটা আবার। আচ্ছা, এই কথাটা বললো কে? নুরুল হুদার স্ত্রী, যার নাম হচ্ছে আসমা। আসমা বলতেছে যেতেই হবে, এই অসময় বৃষ্টিতে যদি তুমি ভিজে যাও তো তোমার হাঁপানিটা তো আবার বেড়ে যাবে। বইয়ের সব সোহাগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এর ওপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি যে আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাত পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করা যায় না? হ্যাঁ, সে নুরুল হুদা নিজেরা বলতেছে আচ্ছা ঠিক আছে, আল্লাহ জানে কপালে কি আছে। হ্যাঁ, যদি ফায়ারিং স্কোয়াডে দাঁড় করায় দেয় তো কী করবে? হাতে পায়ে ধরে বলবো যে কপালে ঠিক গুলিটা করে যেন ব্যথা পেন কম পাই। প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়াদুদ পড়ছে, সময় নেয় অসময় নেয়, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারি বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হাঁটাও। তাহলে কি করতে বলছিল প্রিন্সিপাল? যে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাইতে বলছে। এগুলো হচ্ছে পাকিস্তানের শরীরের কাটা। শহীদ মিনারকে বলছিল যে পাকিস্তানের শরীরের কাটা। পাকিস্তানের পাক সাফ শহীদটাকে নিরাপদ করতে হলে এসব কাটা উপড়াতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে। ডক্টর আফাজ আহমেদ হচ্ছে প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল। গ্রামে গঞ্জে যেখানে গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজে শহীদ মিনার আরক্ষত নাই। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরে আলতা ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা আর মানবে না? আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগদের তওবা সাবরিনের জন্য এতটুকু করবে না?
প্যান্টের ভেতর পা গলিয়ে দিতে দিতে সে শোনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিকে থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয়। তো তার বউ বলতেছে, আচ্ছা যাচ্ছ যাও, কিন্তু তাড়াতাড়ি চলে এসো। আর বৃষ্টি শুরু হওয়ার আগে এই যে মিরপুরের ব্রিজটা আছে না, ওই দিক থেকে গুলিগুলো আওয়াজ শুনতেছিলাম, কখন কি যে হয়। নুরুল্লাহ তো একটা ভীত মানুষ, সে বলতেছে এইসব আবার বলার দরকার কি। রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নর্মাল, সে নিজে থেকে বলছে আরে বাবা এমনিতে আতঙ্কে আছি, এ আরো আতঙ্ক বাড়াই দিচ্ছে। টেলিভিশনে সবসময় বলতেছে যে, রেডিওতে বলতেছে যে সিচুয়েশন তো নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়ানরা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এইম রিমেইন্স দ্য সেম, হাউ দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপল। তো দেখো যে প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। তো গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে হচ্ছে বাই দ্য পিপল ফর দ্য পিপল, অফ বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল, তাই না? তো বলতেছে যে আওয়ার আলটিমেট গোল রিমেইন্স দ্য সেম, আমাদের যে আসল উদ্দেশ্য সেটা কি? রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, হ্যান্ড ওভার পাওয়ার, সাধারণ জনগণকে পাওয়ার ফিরিয়ে দেওয়া, এটা কি বলতেছে। আচ্ছা, সবই তো নর্মাল হয়ে আসছে, বাঙালি আই মিন ইস্ট পাকিস্তানি গভর্নর মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? আসমাকে নিয়ে আর পারা যায় না। তাহলে তার বউয়ের নাম ছিল কি? আসমা। এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলাবে না গো, বইয়ের আরেক দফায় সোয়াগ শোনা গেল, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। এই যে সে এখন ছাতা নিয়ে যাচ্ছিল, বের হচ্ছিল, এখন বউ পিছন থেকে বলতেছে শুধু ছাতায় কুলাবে না, তুমি হচ্ছে মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। মিন্টু হচ্ছে আসমার ভাই। আবার মিন্টু, বইয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে তো মিন্টু চলে গেল জুনের 23 তারিখে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। বলা যায় না, ওখানে যদি কেউ কিছু আজ করে। ও চলে যাবার 3 দিন পরেই পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করেছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না। ব্যাস এই শুনেই সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল হন্য হয়ে। মিটার লাগার পর থেকে এই নিয়ে 4বার বাড়ি পাল্টানো হলো। এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল, বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার ঢিপ ঢিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে, কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরে বলা যায়। ভেবেছিল নতুন এলাকা, পূব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। তা কি বিপদ, এদিকে নাকি নৌকা করে চলে আসে স্ট্যান্ড গানওয়ালা ছোকরার দল। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর উপর বউ যদি ভিন্ডুর কথা তোলে, তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যিখানে। মিনু যে কোথায় গেছে তা সেও জানে না, তার বউও জানে। কিসিঞ্জার সাহেব বলেছে, এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার, মানুষ মেয়ে সাফ করে দেয়, বাড়িঘর, গ্রাম, বাজার হাট জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই, এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না না, এই ধরনের ভাবনা ধারে কাছে ঘেঁষতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাটে থাকা ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2 দিন 3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট পালং সব চালান পাঠায়। আচ্ছা, যে বিটুর কথা বলা হয়েছে, সে আসলে মুক্তিযোদ্ধা, তো তারা আর কি তাকে নিয়ে ভয় থাকে সব সময়, তো তার জন্যই বাড়ি চেঞ্জ করে বারবার। আর সে এখন কোথায় গেছে তারা জানে, বাট অ্যাকচুয়ালি বলবে না, ঠিক আছে। আর নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। তার শ্বশুরকে রাজাকার বলার কারণ কি? কারণ দেখা যায় যে 2-3 দিন পর পর মেয়ের বাড়িতে কী পাঠাচ্ছে, রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট পালং সবই হচ্ছে পাঠায়। দেখি তো ফিট করে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেনকোটটা চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? আচ্ছা, তো এখন রেনকোটটা তার গায়ে পরিয়ে দিয়ে এখন আসমা বলতেছে, দেখি তো হবে কিনা, মিন্টু তো অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো, ফের মিন্টু দৈর্ঘ্যের সাথে তুলনা করে তার সঙ্গে, এমনিতে সে ভয় পায় আছে, আবার এখন বলতেছে যে আবার ফের মিন্টুর সাথে তুলনা করতেছে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমা ঠিক হচ্ছে? ভালোই তো, তোমার গোয়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানে আসমা শেষ নয়, রেনকোটের সঙ্গেকার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে।
2.5 বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। তো নুরুদা 2.5 বছরের মেয়ে, সে কি বলে যে আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। এখন তার মেয়ের এই কথা শুনে সে চমকে যায়। মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে? এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি। তার মানে না, দরজা ছিটকিনি খিল সব বন্ধ। এই যখনই শুনলো যে তার মেয়ে বলতেছে আব্বু ছোট মা হয়েছে, এখন সে ভাবতেছে আল্লাহ মিন্টু কি ঢুকে পড়ছে, আল্লাহ তার পিছে পিছে তার মানে মিলিটারি, কি হবে এখন। বাট পরে ঘরে ভাবতেছে না, দরজা তো সব বন্ধ, সব খিল তো বন্ধ। সে নিজে ভাবতেছে এখন তাই কি মিন্টুর মতো দেখাচ্ছে, মিলিটারি আবার ভুল করে বসবে না তো। এর মধ্যে তার 5 বছর ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয় আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। তো 5 বছর ছেলেটা কি বলে, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আর 2.5 বছর মেয়ে কি বলে, আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। আব্বু তাহলে, এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবাচেকা খায়। না, খামাখা ভয় পাচ্ছে, বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন। সে এখন ভাবতেছে আমি যে মিন্টু রেইনকোট গায়ে দিলাম, আমাকে আবার মিলিটারিরা ফের প্রতিবাহিনীর লোক মনে করবে না তো। মিলিটারি কি আর বিবেচনাবোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাস আহমেদ ঠিকই বলে, শোনেন, মিলিটারি যাদের ধরে বেছে বেশি ধরে না, সাব সার্ভিস অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা সামহাও অর আদার হাও ইনভলভড। তো প্রিন্সিপাল ডক্টর আফাস আহমেদ কি বলে, মিলিটারিরা কিন্তু কাউকে এমনি এমনি ধরবে না, তার তার বিষয়ে তারা রিসার্চ করে দেখে যে আসলেই সে কি কোনো অ্যাক্টিভিটির সাথে জড়িত কিনা। তা সে তো বাপু এসব থেকে শতহাত দূরে। সারা তার বর্ডার ক্রস করলো, ফিরে ফিরে এসে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে, তাতে তার আর দুলাভাইয়ের দোষটা কোথায়? বলতেছে আমি দুলুদা তো সে তো নিজেই ওসব থেকে দূরে। ঠিক আছে, তার শালা কি করতেছে না করতেছে এটা তার কি দোষ? সে তো শুধু তার শালা রেইনকোটটা পড়ছে, আর কি করছে? এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এসব নিয়ে একটু শব্দটি করেছে? সে এখন বলতেছে এই যে মিলিটারি এত কিছু করে, বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগায় দেয়, মেয়েদের ধরে নিয়ে যায়, আমি কি কখনো কিছু বলছি যে ওরা কেন ধরতেছে? ওদের বিরুদ্ধে কি আমি কিছু বলছি? ওদের সমালোচনা কখনো করছি? কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়ে শেষ কবে থেকে। সে তো রোজ টাইমলি যায়, স্টাফ রুমে কলিগরা ফিস করে কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিটারের লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলের ফ্রন্টে গেছে, কই, সে তো এসব আলাপের মধ্যে কখনো যায় না। তো দেখা যায় যে সে কলেজের প্রফেসর, তো সে এগুলো যাচ্ছে, ক্লাস তো হচ্ছে না, জাস্ট অ্যাটেন্ডেন্স নিতে যায়। আবার কলিগরা অনেক কথা বলে মিলিটারি নিয়ে, সে তো কখনো কোনো কথাই বলে না। তার কথা হচ্ছে আমি তো সব কিছু থেকে দূরে, আমি তো সব কিছু থেকে নিউট্রাল, তো আমাকে মিলিটারি ভাবার কোনো সুযোগ নাই, আমাকে কেন ভাবতে যাবে? আচ্ছা, ডক্টর আফাস আহমেদের খ্যাস খ্যাস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টের আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে। তাইলে উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে কেন? ওই উর্দু শিখবে এই জন্য। পিন্টুর ফেলে দেওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তা পা শিরশির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। তো পিন্টুর এবার ফাইনালি সে মিন্টুর রেইনকোট পরে সে এবার বেরিয়ে পড়লো, যে সে কখন ডাকছে আর আমি সেই কি কি ভাবতেছি। রাস্তায় একটা রিক্সা নাই, তার রিক্সার পরাও সে এখন করছে না। রেইনকোটের ভিতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধা হবে না। রেইনকোটের ওপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা, তার গায়ে লাগে না একটি ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে, ঠিক পানসে স্বাদ নয়। টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি, না বালুচ রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি পুলিশ। ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত। তার রেইনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক মনে হচ্ছে? হোক। সে বেশ হনহন করে হাঁটে, শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব, কিন্তু রেইনকোটের ভেতরে কি সুন্দর ওম। মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই যে করেছে। তো সে এখন রেইনকোট নিয়ে এক্সপিরিয়েন্স নিচ্ছে যে আরে আমার তো বৃষ্টি লাগতেছে না, কত কিছু, কত ঠান্ডা, এই সেই, আমার তো কিছুই হচ্ছে না। সে মনে মনে ভাবতেছে আমাকে কি কোনো বাহিনীর মতো লাগতেছে, কিছু লাগতেছে, এইসব ভেবে ভেবে সে আগাচ্ছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকাতে হয় উত্তরেই। মিলিটারি লরির লেজটাও দেখা যাচ্ছে না, আবার তার বাসেরও তো নামগন্ধ নেই। বাস স্ট্যান্ডের জনপ্রাণী বলতে সে একেবারে একলা। রাস্তার পাশে পান বিড়ি সিগারেটের ছোট দোকানদার ঝাঁপ একটু খালি তুলে দোকানদারও
তাকিয়ে রয়েছে উত্তরে। এদিকে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের। বাচাল মানে কি, কথা বেশি বলে। বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোটটা বিড়বিড় করে করে কাল শোনেন নাই, মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল, একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খানসেনা খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুরে হাফের বেশি জায়গা স্বাধীন। এর মধ্যেই ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়লো লাল রঙের স্টেট বাস। তো বাসের কালার কি ছিল? লাল কালার ছিল। তো ছেলেটা কি বললো, দোকানদার ছেলেটা বললো যে মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল, একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খানসেনা খতম। আর বিবিসি কি, বিবিসি হচ্ছে একটা নিউজ রিপোর্টার এখন আছে। তো তারা বলছে কি যে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। বাসে ওঠার পর বাসে যাত্রী কম? না না, কন্ডাক্টররা সবসময় যেমন খালি 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 গাড়ি বলে চেঁচায় সেরকম নয়। আচ্ছা, বাসে ওঠার ক্ষেত্রে দেখা যায় যে কন্ডাক্টর থাকে, তারা কি বলে, অনেক জায়গা ফাঁকা, সিট খালি, আসেন আসেন, বাট উঠে দেখা যায় কি সিট নাই। ঠিক আছে, বাট সেরকম না, অ্যাকচুয়ালি বাস খালি, সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। এই জন্যে তার একটু খারাপ কথা, অন্তত টিটকারি শোনার কথা, কিন্তু তাকে কেউ কিছু বলে না। ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে, এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি এই যে তার রেইনকোটের পানিতে বাস সয়লাভ হয়ে গেলেও কেউ টু শব্দটি করছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার এই সিট দেখে, পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে যায়। এমন সময় পেছনের দিক থেকে 2জন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়ো করে। রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। তাহলে 2জন যাত্রী কি বলতে বলতে নামে যায়? রাখো রাখো। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পারলো ঠিক তাকে দেখেই। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আরেকটা পকেটমার। তো কি কি হইতে পারে? একটা চোর, আরেকটা হয়তো পকেটমার, কিংবা দুইটাই চোর বা দুইটাই পকেটমার হতে পারে। আমার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকালো, সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। এবার বুঝতে পারতেছো, তার রেইনকোট তার শরীরে দেওয়ার ফলে তার অ্যাপারেন্সে কিছুটা পরিবর্তন আসছে। তাকে দেখে ভয় পাচ্ছে, খারাপ মানুষরা ভয় পাচ্ছে, তাকে কিছু বলতেছে না। জুৎসই সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই ফোমে ফাঁস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা 3জন যাত্রী। এদেরও সে ঠিক চোর অথবা পকেটমার বলে ঠিক শক্ত করে ফেলে। এরাও কি হইতে পারে? চোর বা পকেটমার, ডাকাত তো হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তুতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে, অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায়। 3টের পরের স্টপেজে নামার জন্যে অনেক আগেই ধরফর করে উঠে দাঁড়ায় এবং বাসে থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটপট পায়। 3টে ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরেও তাকায় না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এত কসরত। যাক, মিন্টু রেইনকোটে তার কাজ হচ্ছে, চোর ছাচোর পকেটরা সব কিনে পড়ছে, ভালো মানুষেরা থাক। সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে কেউ কেউ নিজ নিজ ছাতা নিচে, এবং ছাতা ছাড়া অনেকেই অন্য ছাতা নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাদ থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকাবাঁকা করছিল। বাস থামালে সে দেখলো একে একে 9জন প্যাসেঞ্জার বাসে উঠলো। কয়জন উঠছে? 9জন। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে। সে তার দিকে তাকিয়ে 9জনের 3জন আরে রাখো রাখো এবং একজন রোখো রোখো বলতে বলতে নেমে পড়লো ধরফর করে। শেষের জন বোধহয় এমনি অর্ডিনারি চোর, ছিচকে চোর হওয়ার সম্ভাবনা বেশি। প্রথম 3টে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধমুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে। জানালার বাইরে বৃষ্টির আশ উঠছে, ঠান্ডা হাওয়ায় গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়িঘরের ওপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা চির খায়। বাস হঠাৎ করে ব্রেক কষল, তখন তাকে তাকাতে হয় পায়ে। চোখ পড়ল নির্মায়মান মসজিদের ছাদের দিকে। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভেতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে, সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারি গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। এখন তার একটা কথা মনে পড়ে যায়,
কোন রাতের কথা? ক্র্যাকডাউনের কথা। ক্র্যাকডাউনের রাতে ভোর হলে মিলিটারি গুলিতে মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হওয়ার ধাক্কা রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে উঠে যে মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে গেল। মসজিদের উল্টো দিকে বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা। তো তখন সে আগের কথা ভাবতে থাকে যে তখন তারা কি করতো, মসজিদের উল্টো দিকে বাড়িতে 3 তলায় থাকতো। রাতভর ট্যাঙ্কের হুক্কার আর মেশিন গান আর স্ট্যান্ড গানের ঘেউ ঘেউ আর মানুষের কাটানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে। ছেলেমেয়েদের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারি মানুষ মারা একটু বিরতি নিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে থাকে। রাস্তার উপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। তো মুয়াজ্জিন সাহেব ছাদে গিয়েছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে সে তার আজান শুনতে ইচ্ছে করছিল খুব। মুয়াজ্জিন আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। আচ্ছা, সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠল, আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। এর আগে সম্পূর্ণ অন্যরকম ধ্বনিতে করে লোকটা পড়ে যায় রাস্তার উপর। তার মানে কি, সে আজান দিতে মাইক নষ্ট, যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, মসজিদের ছাদে উঠে বাট আল্লাহু আকবার বলে, তার দ্বিতীয়বার বলার আগেই সে নিচে পড়ে যায়। সেদিন সকালে বৃষ্টি ছিল না, আজ বৃষ্টির সকাল। মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্ঘটনায় পায়তারা করছে? এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়া হবে কি করে? এরা বোধহয় কোনো সময়কে নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্ট্যান্ড গান তাক করিয়ে রেখেছে ওই মানুষের শাড়ির ওপর। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গায় তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটি লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠল লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি। এখন বাসের ভিতর কোনো আওয়াজ নাই, যাত্রীদের বুকের টিপটিপ শব্দ এই নিরাপত্তার সুযোগে বাড়ে এবং এটাই তার মাথায় বাজে ড্রাম ড্রাম করে। বান্দাওয়ালার টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হলকা বেরোয় তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে তার সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারি চোখ ছুচালো হয়ে আসে এবং ছুচালো চোখের মণি কাটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারি খাড়া নাকে। ছুচালো চোখ, গোফের নিচে ও নাক, গোফ ও চোখের আশেপাশেরও নিচের লালচে চামড়ায়। এতে কাজ হলো, মিলিটারি চোখাচোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেইনকোটের ওপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা ঘুরে ঘুরে দেখছে। ভেতরের তাপে এইসব পানির ফোঁটা দেখে মিলিটারি এত মেরে যাবার কি হলো? লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে? রেইনকোটের বৃষ্টির ফোঁটা গোনাগন্তি সেরে মিলিটারি হঠাৎ বলে, আগে এবারও। তার মানে কি, রেইনকোটটা অ্যাকচুয়ালি অনেক এফেক্ট করতেছে। মিলিটারি পর্যন্ত ভয় পেয়ে গেছে। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসে ধাক্কায় অতিরিক্ত বেগ ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, রাখে নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধী মুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের শাড়ির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শক্ত করতে পেরেছিল বলে ধারণা করা হয়। তো একটা অপরাধী মুক্ত বাস থেকে সে রাজার মতো নামতে নামতে সে পিছনে তাকিয়ে দেখে। খুবই সুন্দর একটা দৃশ্য। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জ্যাটেল টাইপের এক মিলিটারি পান্ডা। তার ভারী কি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর হাফেজ আহমেদ এমএসসি পিএইচডি ইপিএস হওয়ার চেষ্টা করতে করতে সাব বলে, হি ইজ প্রফেসর হুদা। কিন্তু ডক্টর হাফেজ আহমেদ এমএসসি পিএইচডি নিজের ভুল সংশোধন করতে পারে না। সরি, হি ইজ নট আ প্রফেসর, আ লেকচারার ইন কেমিস্ট্রি। হ্যাঁ, তো প্রিন্সিপাল একটু আমদামদা করতে করতে তার ডিগ্রিগুলো বলার চেষ্টা করে, এই ভুলভাল বলতে বলতে সে বলে যে হি ইজ আ প্রফেসর। পরে বলে না, প্রফেসর না, তো নুর হুদা হচ্ছে লেকচারার ইন কেমিস্ট্রি। শাট আপ। এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুল সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জেনারেল কর্নেল ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়রি করা খুব বড় অপরাধ। শায়রি মানে কি? শায়রি মানে হচ্ছে কবিতা টাইপের কিছুটা। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াজে রাখা হবে।
উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেরে প্রিন্সিপালের সুবিধা হয় না। নূর উদ্বিগ্ন হয়, সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে কি আছে তা জানে এক আল্লাহ, আর জানে মিলিটারি। তাদের দুজনের চোখ বেঁধে নেওয়া হয়েছিল, জিপ চলছিল এঁকে বেঁকে। মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুল সাত্তার মৃধাকে দেখতে পায় না। জায়গাটা একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার হিসাব নেই। আচ্ছা, কলেজে এসে তাকে আর আব্দুল সাত্তার মৃধাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়, কিন্তু হয়তো দুজনকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়। তো চোখ খুলে সে দেখতে পায় যে কেউ নাই, তার আব্দুল সাত্তার মৃধা নাই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি। তাকে ইংরেজিতে নানা প্রশ্ন করে, সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, এইগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? সে জবাব দেয় ঠিক। অফিসের জন্য 3টা, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে 6টা, প্রত্যেকটার জন্য 2টা করে 6টা, এবং ইংরেজির জন্য একটা। টোটাল 10টা আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। এত কথা বলা দরকার নাই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলা গাড়ি করে। ঠেলা গাড়িওয়ালাদের সে তো ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোত্থেকে? তারা হলো কুলি আর সে একজন লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? এখন তো মিডিয়াটা তাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, সে লেকচারার, তারা হচ্ছে কুলি, তাহলে তুমি ওদের সাথে এত কথা বলতেছিল কেন? প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাত্রে ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, তালা চাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল। তার দায়িত্ব ছিল। এটাই শান্ত গলায় তথ্য সরবরাহ করা ভঙ্গিতে বলে, মিস্ট্রিয়ানরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। এটা তার চেয়ে আর ভালো জানে কে? তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। আচ্ছা, তো কলেজে যেই কুলিরা ঢুকেছিল তারা অ্যাকচুয়ালি কী ছিল? তারা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে মুক্তিবাহিনী বা মিসক্রিয়ান্ট। তারা ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত। সে গ্যাংয়ে একজন সক্রিয় সদস্য। আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। কুলিরা তাহলে কি ছিল? ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। মিসক্রিয়েন্ট মানে আগে বলেছি মুক্তিবাহিনীকে তারা ব্যাঙ্গার্থে বলতো মিসক্রিয়েন্ট। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতোর বর্ষাকাল। ঢাকায় এবার বৃষ্টি হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলেছিল। তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালই তো জুত। কথাটা দুবার বলেছিল। এর মানে কি? স্টাফ রুমে সে একদিন না দুদিন ফিসফিস করছিল, বাংলার বর্ষা তো সারা জানে না। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। উইন্টার মানে কি? শীতকাল। আর জেনারেল মনসুন মানে কি? বর্ষাকাল। ওই ছদ্মশীল ছেলেটা কি এই কথাই বুঝেছিল? তার উপর তাদের এত আস্থা। উৎসাহ নুরুল হুদা এদিকে দিক তাকায়, তার মনতা মিলিটারিকে একটু নিশ্চিত করে। আচ্ছা, তো এইখানে একটা কথা বলা হয়েছে, রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। ঠিক আছে। এরপরে কতক্ষণ পর সে বুঝতে পারে না। মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে। জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয় দৃশ্যগতিতে, পর্যায়ে মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে, ওদের আস্তানা কোথায়? সে খবর তার তো ভালোভাবে জানা আছে। সে জবাব দেয় হ্যাঁ। এই শেষ পর্যন্ত সে বলে হ্যাঁ আমি জানি। ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে, মিসক্রিয়ান্টের ঠিকানা তো তোর জানা আছে। সে ফের জবাব দেয় হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার পেটে খাদ্য শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটি আংটার সাথে। তার পাশায় চাবুকের বাড়ি পরে সপাত করে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে মনে হচ্ছে, যেন বৃষ্টি পড়ছে মিন্টু রেইনকোটের ওপর। আচ্ছা, তো রেইনকোট পরার পর তার নিজের মধ্যে একটা শক্তি চলে আসে। তো তাকে যখন মারা হয় সেগুলো তার কাছে কি মনে হয়? স্রেফ উৎপাত বলে মনে হয়। তার মনে হয় যে মিন্টু রেইনকোটের ওপর কি পড়তেছে? বৃষ্টি পড়তেছে। রেইনকোটটা এটা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার শরীরে এখনো লেগেছে। রেইনকোট পরার ফলে তার ভিতরে যে শক্তি চলে এসেছে সেটা তো তার মধ্যে এখনো আছেই। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বলেই চলে। মিসক্রিয়ান্টের ঠিকানা তার জানা আছে, শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদাই নেই। সে সদস্য কুলিদের আস্থানাও চেনে, তারাও তাকে চেনে এবং তার উপর তাদের আস্থাও কম নেই।
তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নূর হুদার ঝন্দ শরীরটা এতটাই কাঁপে যে চাবুকের বাইরের দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। তো শেষ পর্যন্ত রেইনকোট, বলা যায় যে রেইনকোটের ফলে তার মধ্যে পরিবর্তন আসে। সে বলে, হ্যাঁ আমি সবই জানি, কিন্তু আমি বলবো না, তোমরা আমাকে যতই মারো, যত টর্চার করো, কিছুই হবে না। আচ্ছা, তো জেনারেল স্টেটমেন্ট মানে হচ্ছে সাধারণ বিবৃতি। স্পেসিফিক ক্লাসিফিকেশন মানে হচ্ছে সুনির্দিষ্ট শ্রেণীকরণ। আচ্ছা, এগুলো তো পড়লামই আমরা। তলব কিয়া আভি জানা হোগা, তলব করেছেন, এখনই যেতে হবে। আচ্ছা, এগুলো আমরা পড়েছি। ওয়েল্ডিং ওয়ার্কশপ মানে হচ্ছে ঝালাই কারখানা। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস মানে হচ্ছে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। ক্র্যাকডাউনের রাত বলতে হচ্ছে 1971 সালে 25শে মার্চ দিবাগত রাত, যেখানে হচ্ছে পাকিস্তানি বাহিনীরা হচ্ছে ব্যাপক ধ্বংসযোগ্য গণহত্যা চালায়, সেটাকে বলা হয় ক্র্যাকডাউনের রাত, কালো রাতও বলা হয়। আচ্ছা, রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীতের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যদস্ত হয়েছিল। বাংলাদেশের প্রবল বর্ষায় তেমনি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী। এখানে সেই বিষয়টির তুলনা করা হয়েছে, মানে রাশিয়ার যখন উইন্টার ছিল তখনই কিন্তু হিটলারের বাহিনী রুশ বাহিনীর কাছে পর্যদস্ত হয়েছিল। আর আমাদের দেশে কি শীতকালে পাকিস্তানি বাহিনী একটু বলা যায় যে বিপর্যস্ত হয়ে পড়েছিল। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্নের জাল 1997 গ্রন্থে সংকলিত হয়। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। এই যে আমরা রেইনকোট যেটা পড়লাম সেটা নেওয়া হয়েছে কই থেকে? সর্বশেষ এটা নেওয়া হয়েছে ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। মুক্তিযুদ্ধের সময়কালে ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। মুক্তিযুদ্ধ তখন শেষ পর্যায়ে, ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। আচ্ছা, এগুলো তো আমরা পড়লামই। তো আমরা চলে যাই কবি পরিচিতি। আখতারুজ্জামান ইলিয়াস বাংলা কথা সাহিত্যে এক অনসাধারণ প্রতিভার নাম। 1943 সালের 12 ফেব্রুয়ারি তিনি গাইবান্ধার গটিয়া গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারলী গ্রামে। তার পিতার নাম BM ইলিয়াস এবং মাতার নাম মরিয়ম ইলিয়াস। তার প্রদত্ত নাম হচ্ছে আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। প্রথমে বগুড়ায়, পরে ঢাকায় তার শিক্ষা জীবন অতিবাহিত হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। বাংলাদেশের কথা সাহিত্যে আখতারুজ্জামান ইলিয়াস একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি লেখার সংখ্যা বৃদ্ধির উপর কখনো জোর দেননি, মানে বেশি বেশি লিখবেন এটা না, কম লিখবেন, বাট লেখার গুণগত মান হবে ভালো। জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহযোগে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা প্রভৃতি বিষয়কে করেছেন সাহিত্যের অন্তর্ভুক্ত। মানুষের জীবনকে সামগ্রিকভাবে উন্নয়ন করতে চেয়েছেন এসব কিছুর পরিপ্রেক্ষিতে। মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহ উন্মোচনে তার রয়েছে গভীর দক্ষতা। তার 5টি গল্পগ্রন্থ সংকলিত হয়েছে, মাত্র 28টি গল্প। খুবই কম লিখেছেন, বাট লেখার মানের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। এছাড়া রয়েছে 2টি উপন্যাস ও একটি প্রবন্ধ সংকলন। তার গল্পগ্রন্থের নাম হচ্ছে অন্য ঘরে অন্নস্বর, খোয়ারি, দুধ ভাতে উৎপাত, দোজকের ওম, জাল স্বপ্নের জাল। তার রচিত উপন্যাস দুটি হচ্ছে চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা। 1997 সালের 4 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।